আসসালামু আলাইকুম। আজকের লেকচারে স্বাগতম। এই মুহূর্তে তোমরা যারা যেখান থেকে আমার এই লেকচারে যোগদান করছো সবাইকে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ জাকিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ, নীলফামারী হতে। আমরা দেখে নেই যে তোমরা আসলে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছ কি না, বা আমাকে তোমরা দেখতে পাচ্ছ কি না। যাই হোক, আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ? তোমরা একটু লাইক কমেন্টের মাধ্যমে জানাই দাও। দেখতে পাচ্ছি আমার সঙ্গে টোটাল 5 জন আছো। আচ্ছা, দেখি আর কেউ। আচ্ছা, যাই হোক, এখনো কেউ কমেন্টের মাধ্যমে জানায়নি। যাই হোক, আমরা শুরু করব। তো আমরা গত ক্লাসে রসায়ন 4th অধ্যায়ের প্রথম পত্রের রসায়ন প্রথম একটা ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসে আমরা গ্রিন কেমিস্ট্রি, রাসায়নিক বিক্রিয়ার হার, এইগুলো বলার চেষ্টা করছি। তো আজকে আমি ওইখান থেকে একটু রাসায়নিক বিক্রিয়ার হার, ওখানে কিছু জিনিস একটু আমার বাকি আছে। অর্থাৎ সেক্ষেত্রে আমি রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রা এবং তাপমাত্রার প্রভাব, এগুলো একটু আলোচনা করব। করার পর আজকের আমাদের পড়ার টপিকস হবে যে প্রভাবক এবং রাসায়নিক সাম্যাবস্থা। আচ্ছা, তো শুরু করা যাক। তো তার আগে একটু বলে রাখি যে গত দিন যে ক্লাসে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, তোমরা অনেকেই ওখানে কমেন্টে জানাই দিছো। হ্যাঁ, তোমরা এগুলো নিজেরাই চেষ্টা করবা, কমেন্টে জানাই দিবা। আর এই মুহূর্তে তোমরা যারা আমার সঙ্গে আছো, তোমরা একটা খাতা কলম নিয়ে টেবিলে বসে দাও। আমি যা যা বলবো তোমরা খাতায় নোট করো, খাতায় আমার সঙ্গে লেখো। তাহলে তোমাদের পড়াটা অনেকটা মুখস্থ হয়ে যাবে, অনেকটা ভালো হয়ে যাবে। ওকে? আচ্ছা, তো আজকে দেখো, আজকে আমি পড়াবো যে রাসায়নিক বিক্রিয়ার হারের উপর। আমি বলছিলাম যে নিয়ামক কাজ করে, যেখানে ছিল ঘনমাত্রা, তারপর হচ্ছে তাপমাত্রা, চাপ, আলো, পৃষ্ঠতলের বিক্রিয়ক পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এবং বলা হচ্ছিল যে অনুঘটক। তো এইগুলো নির্ভর করে। তো আজকে এইগুলোর মধ্যে আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটি সর্বপ্রথম রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব। রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব। আচ্ছা, তাহলে একটু আমি লিখে রাখি যে রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব। ওকে, শুরু করা যাক যে রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব। আচ্ছা, আমি একটু তোমাদের সঙ্গে আর একটু দেখতে চাই যে তোমাদের কি অবস্থা। আচ্ছা, তোমরা এখানে লাইভ কমেন্টের মাধ্যমে জানাই দাও। আচ্ছা, তোমরা আচ্ছা আমি দেখতে পাচ্ছি। এটাতে একটু দেখো তো তোমরা। একটু সময় নিচ্ছি, দুঃখিত। আচ্ছা, এখানে একটু দেখে আমাকে দিও। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব। আচ্ছা, আমরা আজকে এটা আলোচনা করব। তো রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব যেটা, সেটি হচ্ছে যে একটা রাসায়নিক বিক্রিয়ায় ঘনমাত্রা বাড়ালে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ার ঘনমাত্রা বাড়ালে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এর কারণটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ায় ঘনমাত্রা বাড়ানো মানে একটি নির্দিষ্ট আয়তনের মধ্যে বিক্রিয়ক পরমাণুর সংখ্যা বৃদ্ধি পায়। আর আমরা জানি যত বেশি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পরমাণুগুলো বেশি হয়, তাদের মধ্যে সংঘর্ষের পরিমাণ বেড়ে যায়। এই সংঘর্ষের পরিমাণ বেশি হওয়ার কারণে বিক্রিয়কগুলো খুব তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করতে পারে। ওকে,
তো এইটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে এই বিক্রিয়াটাকে আমি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, শুরু করা যাক। আচ্ছা, মনে করো একটা আমরা এই উদাহরণটা হবে একটা বিক্রিয়ার মাধ্যমে, যে যেমন সোডিয়াম থায়োসালফেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে এই বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস সালফার প্লাস পানি এটি তৈরি হয়। আচ্ছা, এখানে এই বিক্রিয়ার মাধ্যমে এই সালফারের হলুদ অদক্ষেপ তৈরি হয়। আচ্ছা, এখন দেখো রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাবটা কি। এটা পাত্র সবগুলোর মধ্যে ধরো একটা পাত্র, প্রথম পাত্র, এখানে দ্বিতীয় পাত্র, আমি একটু তাড়াতাড়ি লিখে ফেলি, এখানে তৃতীয় পাত্র, সরি, আর এখানে আমরা 5টা পাত্র নিলাম। এই পাত্রগুলোর মধ্যে সবগুলোতে আমরা সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 ভিন্ন ঘনমাত্রা নেব। সোডিয়াম থায়োসালফেট, এগুলো সবগুলোতে আমরা থায়োসালফেট ভিন্ন ঘনমাত্রা নিলাম। ধরো এখানে ঘনমাত্রা নিলাম 0.02, 0.04, 0.06, 0.08, 0.1 মোলার। এগুলো আমরা সবগুলোর মধ্যে নিচ্ছি। আর এই পাত্রের মধ্যে উপর থেকে ধরো 0.5 মোলার সালফিউরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড সবগুলোর মধ্যে যোগ করব। আচ্ছা, তাহলে ধরো এটাতে হলো 25 ml নিয়েছি আমরা, আর সবগুলোর মধ্যে ধরো 5 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড 0.5 মোলার এইগুলোর মধ্যে যোগ করতেছি। আচ্ছা, যোগ করলে আমরা কি লক্ষ্য করব? তো এখানে যোগ করলে দেখা যাবে যে এইগুলোর মধ্যে যোগ করলে আমরা দেখতে পাবো যে এখানে এই থায়োসালফেটের ঘনমাত্রা 0.02, 0.04। তো এখানে যে এই যে দেখো থায়োসালফেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে এখানে থায়োসালফেট থেকে সালফারের হলুদ অদক্ষেপ পড়বে। ওকে, তো হলুদ অদক্ষেপ পড়বে, সেক্ষেত্রে এই থায়োসালফেট আমরা যেটার ঘনমাত্রা কম সেখানে এই অদক্ষেপটা আস্তে আস্তে পড়বে, কিন্তু যেখানে ঘনমাত্রা বেশি সেখানে অদক্ষেপটা খুব দ্রুত গতিতে পড়বে। ওকে, অর্থাৎ বিষয়টা হলো যে একটা রাসায়নিক বিক্রিয়ার ঘনমাত্রা যত বেশি হবে ওই বিক্রিয়াটার হার তত বেশি হবে। ওকে, তো আমরা এইটাকে যদি একটু গ্রাফিক্যালি চিন্তা করি, একটা গ্রাফের মধ্যে যদি এই রাসায়নিক বিক্রিয়ায় সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রার রেসপেক্টে বিক্রিয়ার হার যদি আমরা একটা গ্রাফ করি, তাহলে আমরা এটাকে দেখতে পাবো এই ধরনের, যে আমরা যদি গ্রাফটাকে এইভাবে করি, যে ধরো এইদিকে আমরা থায়োসালফেটের ঘনমাত্রা বসাবো 0.04, 0.06, 0.08, 0.01, আর এখানে যদি বিক্রিয়ার হার, যদি আমরা এই পাশে বিক্রিয়ার হারটাকে এদিকে বসাই, বিক্রিয়ার হার, আর এই পাশে যদি সোডিয়াম থায়োসালফেট এর ঘনমাত্রাকে বসাই, তো এখানে 0.04, 0.06, 0.08, 0.1 মোলার, তাহলে আমরা এখানে একটা গ্রাফ দেখতে পারবো, যে গ্রাফটা হচ্ছে মূলবিন্দুগামী একটি গ্রাফ আমরা দেখতে পাবো। ওকে, মূলবিন্দুগামী আমরা একটা গ্রাফ দেখতে পাবো। আচ্ছা, আমি একটু দেখি তোমাদের রাউটারের সুইচ অন করুন স্যার। আচ্ছা, একজন বলছেন যে রাউটারের সুইচ অফ করে অন করুন স্যার, লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, অনেকেই বলছেন। আচ্ছা, আমি স্পষ্ট করে লেখার চেষ্টা করব। যাই হোক, এরপর দেখি আমি ট্রাই করব। আচ্ছা, তো আমরা যদি এরকম যে এক পাশে রাসায়নিক বিক্রিয়ার হার এবং আরেক পাশে থায়োসালফেটের ঘনমাত্রা আমরা যদি গ্রাফ করি, তাহলে এই ধরনের মূলবিন্দুগামী একটা গ্রাফ পাবো। এই মূলবিন্দুগামী গ্রাফ নির্দেশ করে যে এই বিক্রিয়ার হার ঘনমাত্রার সমানুপাতিক।
অর্থাৎ বিক্রিয়ার হার যত বাড়বে, অর্থাৎ ঘনমাত্রা যত বেশি হবে, রাসায়নিক বিক্রিয়ার হার তত বেশি হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বিক্রিয়ার হার বলতে পারি ঘনমাত্রার সমানুপাতিক, আমরা বলতে পারি যে বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু ঘনমাত্রা। আমরা বিক্রিয়ার হারটাকে বলতে পারবো যে এটি ঘনমাত্রার সমানুপাতিক। আচ্ছা আচ্ছা, এখন দেখো তো এটাকে যদি আমরা এইভাবে সমানুপাতিকটাকে যদি উঠাই দেই তাহলে কি হবে? তাহলে হবে যে বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু কেসি, এখানে একটা কে একটা সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, তাহলে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়ার হার তার ঘনমাত্রার সমানুপাতিক। ওকে, আচ্ছা, এখন লক্ষ্য করো যে এখানে যদি এই বিক্রিয়কগুলোর ঘনমাত্রা যদি 1 মোলার হয়, বিক্রিয়কের ঘনমাত্রা যদি 1 মোলার হয়, আচ্ছা, তাহলে সির মান আমাদের হবে 1, অর্থাৎ এখানে আমরা সমানুপাতিক না দিয়ে সমান লিখব। আচ্ছা, তাহলে কি হবে যে বিক্রিয়ার হার সমান কে লিখতে পারি? হ্যাঁ, যদি আমাদের এই বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার হয় তাহলে বিক্রিয়ার হার সমান হবে কে। এই কেটিকে বলা হবে একটা রাসায়নিক বিক্রিয়ার বেগ ধ্রুবক। কি বললাম? এই কেটি হলো একটা রাসায়নিক বিক্রিয়ার বেগ ধ্রুবক। এটি হলো বেগ ধ্রুবক। এই কেটিকে বলবো আমরা রাসায়নিক বিক্রিয়ার বেগ ধ্রুবক। ওকে, আচ্ছা, এখন হচ্ছে তো অর্থাৎ বেগ ধ্রুবক কাকে বলবো? যে 1 মোলার ঘনমাত্রার বিক্রিয়ক বিশিষ্ট বিক্রিয়ার হারকে বেগ ধ্রুবক বলা হয়। ওকে, 1 মোলার ঘনমাত্রার বিক্রিয়ক বিশিষ্ট বিক্রিয়ার হারকে বেগ ধ্রুবক বলা হয়। আচ্ছা, এবার আমি তোমাদেরকে এটা বুঝাইলাম যে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল, অর্থাৎ ঘনমাত্রা বাড়ালে রাসায়নিক বিক্রিয়ার হার সমানুপাতিক হারে বাড়ে। আচ্ছা, এখন আমি এই জিনিসটাকে আমাদের এটা সবসময় যে বিক্রিয়ার হার বাড়াবো সমানুপাতিক হারে বাড়বে তা কিন্তু হয় না, অনেক সময় এটা ভিন্ন হয়ে থাকে। আমি সেই জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করব। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে আমরা এখান থেকে রাসায়নিক বিক্রিয়ার ক্রম বোঝার চেষ্টা করব। আমি একটু মিশাই দিলাম এটা। আচ্ছা, তে আমরা বললাম যে রাসায়নিক বিক্রিয়ার হার তার ঘনমাত্রার সমানুপাতিক, কিন্তু সব সময় রাসায়নিক বিক্রিয়ার হার ঘনমাত্রার সমানুপাতিক হারে বাড়ে না, এটা কখনো কখনো ব্যতিক্রম ঘটে। আচ্ছা, সেই জিনিসটা হলো এরকম যে বিক্রিয়ার হার সমানুপাতিক বা সমান কে সি টু দি পাওয়ার এন। এখানে দেখো যে এখানে একটা বিষয় হলো যে রাসায়নিক বিক্রিয়ার হারটা সবসময় বিক্রিয়ার ঘনমাত্রা সমানুপাতিক না হয়ে অনেক সময় এটার উপর ডিপেন্ড করে যে এই সি এর ঘাতের উপর নির্ভর করে। আচ্ছা, এই ঘাত যেটা এখানে আমি একটা এন লিখেছি, এই এনটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়ার ক্রম। ওকে, আচ্ছা, এটা হলো এনটি হলো এখানে রাসায়নিক বিক্রিয়ার ক্রম, রাসায়নিক বিক্রিয়ার ক্রম বা বিক্রিয়ার ক্রম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো বন্ধুরা, এখানে লক্ষ্য করো যে ছাত্রছাত্রীবৃন্দ যে রাসায়নিক বিক্রিয়ার হার সবসময় ঘনমাত্রার সমানুপাতিক হারে পরিবর্তন না হয়ে এটার উপর কিছুটা ঘাতের সমানুপাতিক হয়, এই ঘাতটাকে বিক্রিয়ার ক্রম বলা হয়। আচ্ছা, এখন হচ্ছে যে এই বিক্রিয়ার ক্রম এককটা বিক্রিয়ার ক্রম হয়ে থাকে, আমরা বিক্রিয়ার ক্রমটা কখনো আগে থেকে বলতে পারবো না বা একটা রাসায়নিক বিক্রিয়া দেখে বিক্রিয়ার ক্রম বলতে পারি না। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো যে এই ক্রমটা হতে পারে যে এই এন এর মান যদি 0 হয়, এন সমান যদি 0 হয় তাহলে এন এর মান 0 হবে 0 ক্রম বিক্রিয়া। যে এন এর মান যে বিক্রিয়ার জন্য 1 হবে সেটি হবে আমাদের প্রথম ক্রম বিক্রিয়া। যদি এন এর মান 2 হয় তাহলে সেটিকে হবে বলবো আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। ওকে, আচ্ছা, আমি তোমাদেরকে এখানে এই বিক্রিয়ার ক্রম বোঝানোর জন্য আমি এখানে একটু লিখব। তো যে আচ্ছা, একটু লক্ষ্য করো যে যদি বিক্রিয়কের ঘনমাত্রা, আমি এখানে 2-3টা সেট লিখব। বিক্রিয়কের
ঘনমাত্রা আর বিক্রিয়ার হার। আচ্ছা, বিক্রিয়ার হার আমরা যদি দেখো, আচ্ছা আমরা এখান থেকে একটু ক্রম বোঝার চেষ্টা করব। ধরো বিক্রিয়কের ঘনমাত্রা এটা ধরো 1, আচ্ছা এখানে ধরো 2, এখানে ধরো 3, এটা ধরো 4। ওকে, এইগুলোর জন্য, এই যে বিক্রিয়ার হারের জন্য যদি আমরা বিক্রিয়ার হার মাইনাস ডিসি বাই ডিটি এটা পেয়ে থাকি 1, 2, 3, 4 এটা, অথবা আমরা এখানে আরেকটা বিক্রিয়কের ঘনমাত্রা লিখলাম 1, 2, 3, 4, 3, 4, এর জন্য বিক্রিয়ার হার পেলাম 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 1, 4। একটু লক্ষ্য করো আমরা এখানে কি বুঝতে চাচ্ছি, 16। অথবা আমরা এই ঘনমাত্রা বিক্রিয়ার হারের জন্য বিক্রিয়কের ঘনমাত্রা পাই 1, 2, 3, 4, এর জন্য আমরা বিক্রিয়ার হার যদি পাই 1, 1, 1, 1, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এই যে প্রথম বিক্রিয়ার ঘনমাত্রার জন্য বিক্রিয়ার হার এক ঘাতের সমানুপাতিক, অর্থাৎ এখানে n এর মান যদি 1 হয় তাহলে এই যে এই মানগুলোর জন্য আমরা বিক্রিয়কের ঘনমাত্রা যা বিক্রিয়ার হারও তাই পাচ্ছি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পাবো প্রথম ক্রম বিক্রিয়া, এটার জন্য প্রথম ক্রম বিক্রিয়া। আচ্ছা, এরপরে দেখো যদি বিক্রিয়কের ঘনমাত্রা তার দ্বিঘাতের স্কোয়ারের সমানুপাতিক হয়, আমরা যদি মানে এর দুইটা ঘাতের সমানুপাতিক হয়, ধরো এখানে স্কোয়ার n এর মানটা যদি 2 হয় তাহলে আমরা এই পাচ্ছি, তখন আমরা এটাকে বলবো দ্বিতীয় ক্রম বিক্রিয়া। আচ্ছা, আরেকটা দেখো, যদি আমাদের বিক্রিয়কের ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভর না করে, অর্থাৎ এই n এর মানটা 0 হয়, তখন আমরা এটাকে বলবো শূন্য ক্রম বিক্রিয়া। ওকে, এটা হলো শূন্য ক্রম বিক্রিয়া। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো যে রাসায়নিক বিক্রিয়ার হার, আমরা বিক্রিয়কের ক্ষেত্রে আমরা এই বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব থেকে আমরা বিক্রিয়ার ক্রম সম্পর্কে জানতে পারি। আচ্ছা, তাহলে বিক্রিয়ার ক্রমটা কি? বিক্রিয়ার ক্রম হলো যে এই যে বিক্রিয়কের ঘনমাত্রাকে যে ঘতে উন্নীত করলে ওই উন্নীত রাশিটি বিক্রিয়া হারের সমানুপাতিক হয়, তাকে বিক্রিয়ার ক্রম বলা হয়। ওকে, আচ্ছা, এবার দেখো এই হলো আমাদের বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব আমরা একটু বুঝলাম। আচ্ছা, এরপরে দেখো আমি যেটা জিনিস বুঝাবো, বিক্রিয়ার আণবিকত্ব। আচ্ছা, আণবিকত্ব ধরো 2 মোলে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে। ওকে, আচ্ছা, 2 মোলে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, তাহলে এই যে একটা রাসায়নিক বিক্রিয়ায় যত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করে এটি তার আণবিকত্ব, অর্থাৎ একটা বিক্রিয়ায় যত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করে সেটি তার আণবিকত্ব। আচ্ছা, ধরো এখানে যদি আমরা এখানে এ থেকে উৎপাদ তৈরি হয়, তাহলে এইটাকে আমরা বলতে পারবো এটা দ্বি-আণবিক বিক্রিয়া, এটি হচ্ছে এক আণবিক বিক্রিয়া। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা বিক্রিয়ায় আণবিকত্ব এবং ক্রম সম্পর্কে জানলাম। এখন হচ্ছে বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্বের মধ্যে একটু পার্থক্য আছে, যে বিক্রিয়ার আণবিকত্বটা 0 হতে পারে না, কখনো আণবিকত্বটা 0 হতে পারে না, বাট বিক্রিয়ার ক্রমটা 0 হতে পারে। বিক্রিয়ার ক্রম আবার কখনো ভগ্নাংশ হতে পারে না, বাট আণবিকত্বটা ভগ্নাংশ হতে পারে। ওকে, আচ্ছা, যাই হোক, এই হলো আমাদের রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব। এরপর একটু দেখো, খুব ছোট্ট করে আমি আরেকটা জিনিস বুঝাবো, রাসায়নিক বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, লা শাতিলিয়ার নীতি। তাপমাত্রার প্রভাব। আচ্ছা, একটু দেখি মোবাইলটা, কি অবস্থা তোমাদের? আচ্ছা, আসছে, দেখি তোমরা কে কি বলছো। আচ্ছা,
আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা একটু আরও চেষ্টা করি। আচ্ছা আচ্ছা দেখো, তাই রাসায়নিক বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব আমরা আজকে এটা বোঝার চেষ্টা করব। তো রাসায়নিক বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব এটা বিষয়ে ব্যাখ্যা করেন বিজ্ঞানী আরহেনিয়াস বা অ্যারেনিয়াস। আচ্ছা, অ্যারেনিয়াস বা আরহেনিয়াস, তো এই রাসায়নিক বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব বিজ্ঞানী অ্যারেনিয়াসের সমীকরণ থেকে আমরা বুঝতে পারি। আচ্ছা, অ্যারেনিয়াসের সমীকরণটা হলো যে আসলে বিজ্ঞানী অ্যারেনিয়াস বলছেন যে তাপমাত্রা, রাসায়নিক বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব আছে, সেটি হলো তাপমাত্রা বাড়ালে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। আচ্ছা, তো এখানে রাসায়নিক বিক্রিয়ার হার তাপমাত্রা বাড়ালে এটি হচ্ছে সমানুপাতিক হারে বৃদ্ধি পায় না। এটি দেখা যায় যে কোনো রাসায়নিক বিক্রিয়ার তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে ওই বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। তো এই বৃদ্ধিটাকে এক্সপোনেনশিয়াল বৃদ্ধি বলা হয়। এই বৃদ্ধিটা হলো এক্সপোনেনশিয়াল বৃদ্ধি। এটিকে বিজ্ঞানী অ্যারেনিয়াস একটা সমীকরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন। তো এখানে তিনি দেখাইছিলেন যে বিক্রিয়ার হার সমানুপাতিক মাইনাস ইএ বাই আর টি। আচ্ছা, তো এখানে দেখো যে একটা রাসায়নিক বিক্রিয়ার হার 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। এই যে বৃদ্ধি, এটি হচ্ছে এক্সপোনেনশিয়াল বৃদ্ধি। এই বৃদ্ধিটাকে সমানুপাতিকভাবে দেখানো যায় না, এটাকে এইভাবে দেখানো হয়। এখানে ইএ এটা হলো সক্রিয়ণ শক্তি, আরটা হলো মোলার গ্যাস ধ্রুবক, টিটা হলো পরম তাপমাত্রা। ওকে, তো এখান থেকে তিনি একটা সমীকরণ প্রতিষ্ঠা করছিলেন। সেই সমীকরণটা ছিল যে কে সমান এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। আচ্ছা, এটি ছিল অ্যারেনিয়াসের সমীকরণ। এই অ্যারেনিয়াসের সমীকরণটা যদি উভয় পাশে আমরা লন ব্যবহার করি, লন কে সমান লন এ মাইনাস ইএ বাই আর টি। আচ্ছা, এখন দেখো এই সমীকরণটা ব্যবহার করে তাপমাত্রা বাড়ালে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তো এটাকে একটা গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করা যায়, আচ্ছা এটাকে যদি আমরা লন থেকে লগে কনভার্ট করি, এটাকে আমরা লগ কে সমান লিখতে পারবো লগ এ মাইনাস ইএ 2.303 আর টি। এটা তো এখানে দেখো এই সমীকরণটা একটা সরলরেখা সমীকরণ, যে এটা সরলরেখা সমীকরণটা ওয়াই সমান এম এক্স প্লাস সি এরকম সরলরেখা সমীকরণ, যেখানে এমটি হচ্ছে ঢাল আর সেই ঢালটা হচ্ছে মাইনাস ইএ বাই আর। আচ্ছা, তো যদি এই রকমের সমীকরণ হয় যে ওয়াই সমান এম এক্স প্লাস সি, আমরা জানি এইরকম সরলরেখাগুলো এক্স এবং ওয়াই অক্ষকে ছেদকারী সরলরেখার মতো হয়। তো এখন দেখো, যদি এই যে সমীকরণটার লগকে বনাম 1/t লেখচিত্র অঙ্কন করি, যেখানে এটা একটা ধ্রুবক, তাহলে সেই সরলরেখাটা হবে এরকম যে আমরা যদি একটু সমীকরণে আমরা গ্রাফে দেখার চেষ্টা করি, এভাবে দেখো এই ধরনের হবে যে আমরা যদি এই পাশে লগকে আর এই পাশে যদি 1/t বসাই 1/t, তাহলে এই রেখাটা এই ধরনের পাওয়া যাবে। তো যেখানে এইটাকে আমরা ঢাল বলবো, এটা হলো বিক্রিয়ার ঢাল। ওকে, আচ্ছা এর মানে হলো যে এই যে দেখো যে 1/t, এখন এই টির মানটা যত বড় হবে 1/tর মানটা তত ছোট হবে, তত হচ্ছে ঢালের মানটা বাড়তে থাকবে। অর্থাৎ এখানে দেখো যে যদি আমাদের টির মান বড় হয় তাই 1/tর মান ছোট হবে, তখন কী হবে, আমাদের গ্রাফটা আমরা এই দিকে আসবো আর এর সাপেক্ষে লগকের মান বেশি হবে, আর এই লগকের মান যত বেশি হবে রাসায়নিক বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার হার তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। আচ্ছা, এখন দেখো এটাই হচ্ছে আমাদের অ্যারেনিয়াসের সমীকরণ, অর্থাৎ তাপমাত্রার প্রভাব রাসায়নিক বিক্রিয়ার হারের উপর। আচ্ছা, আমি এখন তোমাদেরকে এই সক্রিয়ণ শক্তি, এটা হলো আমাদের অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি, এটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা,
আচ্ছা এখন দেখো আমরা যেটা শিখবো সেটি হচ্ছে সক্রিয়ণ শক্তি। আচ্ছা সক্রিয়ণ শক্তি, ওকে আমরা এখন বোঝার চেষ্টা করব সক্রিয়ণ শক্তি। একটু দেখো তো। আচ্ছা আমরা বোঝার চেষ্টা সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি কি? আচ্ছা এই সক্রিয়ণ শক্তি, আচ্ছা সক্রিয়ণ শক্তি হলো আমরা জানি যে বিক্রিয়ক সমূহকে বিক্রিয়া করতে হলে আচ্ছা যাই হোক তোমাদের অনেকেই বিভিন্ন কোনটা হবে এখানে অনেক একজন আহমেদ সালে বলছে যে আর এর মান কখন কোনটা হবে। আসলে এই বিক্রিয়াতে আমরা যে এর আগে যেটা দেখলাম সেখানে আর এর মানটা আমরা যে এসআই একক আমরা সেটা ব্যবহার করব। আচ্ছা যাই হোক আমি এখন তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করব সক্রিয়ণ শক্তি। আচ্ছা একটু লক্ষ্য করো, আমরা সক্রিয়ণ শক্তি বোঝার চেষ্টা করি। সক্রিয়ণ শক্তি কি? আচ্ছা আমরা জানি যে একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলোকে বিক্রিয়া করতে হলে ন্যূনতম একটা শক্তি অর্জন করতে হয়। ওকে, তো এই যে রাসায়নিক বিক্রিয়কগুলোকে বিক্রিয়া করতে নির্দিষ্ট শক্তি অর্জন করতে হয়। তো যদি এই শক্তি অর্জন না করে তাহলে বিক্রিয়কগুলো বিক্রিয়া অংশগ্রহণ করে না। অর্থাৎ সক্রিয়ণ শক্তি হলো একটা রাসায়নিক বিক্রিয়ায় সর্বনিম্ন যে শক্তি অর্জন করে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয়, এই শক্তির সর্বনিম্ন এই পরিমাণটাকে সক্রিয়ণ শক্তি বলা হয়। ওকে, তো সক্রিয়ণ শক্তি আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি চিন্তা করি একটা ওয়াল, মনে করো একটা ওয়াল চিন্তা করব। ধরো একটা ওয়াল, এই ওয়ালটা হচ্ছে 5 ফিট, 5 ফিট একটা ওয়াল। এখন বিষয় হলো যে এই ওয়াল টপকিয়ে আমাদের যদি এই পাশে এখানে যেতে হয় এই পাশ থেকে, তাহলে দেখা যাচ্ছে যে এই 5 ফিট ওয়াল টপকিয়ে যাওয়ার মতো আমাদের ছাত্রছাত্রী সংখ্যা বা আমাদের লোক সংখ্যা অনেক কম থাকবে। ওকে, আচ্ছা কিন্তু যদি আমাদের একটা ওয়ালটা এরকম 5 ফিট না হয়ে ওয়ালটা যদি আমাদের 3 ফিট হয়, 3 ফিট হয়, তাহলে দেখা যাচ্ছে এই ওয়ালটাকে টপকিয়ে অনেক সংখ্যক মানুষে এই পাশে যেতে পারবে। ওকে, তো এরকম সক্রিয়ণ শক্তি হলো যে একটা রাসায়নিক বিক্রিয়ায় মানে সর্বনিম্ন যে শক্তি অর্জন করে একটা বিক্রিয়া উৎপাদিত পরিণত হবে, এটি হবে সক্রিয়ণ শক্তি। এখন এই সক্রিয়ণ শক্তির মান যত কম হবে তত বেশি বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। ওকে, আচ্ছা তাহলে এই সক্রিয়ণ শক্তিটাকে আমরা একটু গ্রাফিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে কীরকম হবে? আচ্ছা এই সক্রিয়ণ শক্তিটাকে আমরা দুইটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করব, একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই সক্রিয়ণ শক্তি আমরা দেখব। আচ্ছা তাহলে একটু লক্ষ্য করো যে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তিগুলো কি হয়। আচ্ছা এখন হলো সক্রিয়ণ শক্তি মানে সর্বনিম্ন যে শক্তি অর্জন করে একটা বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় সেটি হলো সক্রিয়ণ শক্তি। আচ্ছা এখানে লক্ষ্য করো, মনে করো এখানে যদি শক্তি হয়, আমি একটু আঁকে নেই আগে, বিক্রিয়া ধারা এরকম হয়। আমরা তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া দেখব। আচ্ছা তাপ উৎপাদী বিক্রিয়া কি? যদি কোনো বিক্রিয়ায় বিক্রিয়কগুলো, আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ায় হচ্ছে যে বিক্রিয়কগুলো পুরাতন বন্ধন ভাঙে এবং নতুন বন্ধন গড়ে। এখন বিষয় হলো একটা রাসায়নিক বিক্রিয়ার এই বন্ধনগুলো ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে, যদি নতুন বন্ধন গড়তে তার চেয়ে কম পরিমাণ শক্তি লাগে, তাহলে যে পরিমাণ শক্তি প্রথমে গ্রহণ করছে এই বাকি শক্তিটুকু বিক্রিয়ায় সে হলো নির্গত করে দেয়। তো সেক্ষেত্রে সেই বিক্রিয়াগুলো তাপ উৎপাদী বিক্রিয়া হয়। আর তাপহারী বিক্রিয়ায় যদি কোনো বিক্রিয়কগুলোর পুরাতন বন্ধন ভাঙতে যে শক্তি লাগে তার চেয়ে যদি নতুন বন্ধন গড়তে বেশি শক্তির প্রয়োজন হয়, তাহলে বাহির থেকে এখানে শক্তির যোগান দিতে হয়। তো অর্থাৎ সেক্ষেত্রে শক্তি শোষণ ঘটে। আচ্ছা তো এই যে দেখো সক্রিয়ণ শক্তিটা কেমন, তো আমরা যদি চিন্তা করি এরকম একটা বিক্রিয়ক
মনে করো এটা বিক্রিয়ক উৎপাদ, ধরো এ বি বিক্রিয়ক, এখানে বিক্রিয়ক এ, এটা হলো উৎপাদ বি, উৎপাদ। আচ্ছা, সক্রিয়ণ শক্তিটা কি? সক্রিয়ণ শক্তি দেখো যে মনে করো বিক্রিয়ক এ থেকে উৎপাদ তৈরি হবে, তো এক্ষেত্রে প্রথমে আচ্ছা এক্ষেত্রে দেখো, ও আচ্ছা এটা বিক্রিয়ার হার লিখতে হবে, ধন্যবাদ। এটা কে বলছে যে, আচ্ছা যাই হোক, আচ্ছা যে শক্তি যদি এদিকে থাকে আর আমরা যদি উৎপাদ এরকম হয়, তাহলে দেখো যে সক্রিয়ণ শক্তি হবে যে এই যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলোকে এই পরিমাণ শক্তি অর্জন করার পরে উৎপাদে পরিণত হতে হয়। তাহলে এই হলো, এটি হলো সক্রিয়ণ শক্তি, এই ইয়েটা হলো, অর্থাৎ বিক্রিয়কগুলো পর উৎপাদে পরিণত হয়, এই শক্তির এই সর্বনিম্ন পরিমাণটাই হলো সক্রিয়ণ শক্তি। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে এই বিক্রিয়া, দেখো বিক্রিয়ক প্রথমত দেখো তো এখানে আমরা যদি শক্তিটা বেশি, উৎপাদের এই শক্তিটা কম। বিক্রিয়ক উৎপাদ তৈরি করতে এই যে ডেল্টা ই পরিমাণ, এই পরিমাণ শক্তি নির্গত করতেছে, এই ডেল্টা ই পরিমাণ শক্তিটা হলো এখানে নির্গত করছে, তাই এইটুকুটাই হলো সক্রিয়ণ, এর ক্ষেত্রে বিক্রিয়াটাই এটাই হলো সক্রিয়। আচ্ছা এটা হচ্ছে ধনাত্মক, এইখানে এটা দেখো ঋণাত্মক হবে। আচ্ছা তাহলে দেখো যে এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটা হলো ঋণাত্মক। আচ্ছা এরপরে দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা সক্রিয়ণ শক্তি লক্ষ্য করি, তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে এবার দেখো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা জানি বিক্রিয়কের সে উৎপাদের শক্তি বেশি হয়। তো সেক্ষেত্রে দেখো এখানে এই ধরনের হবে। আচ্ছা তো এখানে দেখো যদি আমরা এটাকে শক্তি বলি, শক্তি, আর এটা যদি বিক্রিয়ার ধারা হয়, ধারা বলি, বিক্রিয়ার ধারা বলি, তাহলে এখানে দেখো এটি হলো বিক্রিয়কের শক্তি এ, এটা উৎপাদ বি, উৎপাদ বি। তাহলে এখানে এই বিক্রিয়া দেখো যে বিক্রিয়কের সে উৎপাদের শক্তি বেশি, বিক্রিয়কের সে উৎপাদের শক্তি বেশি, তাই বিক্রিয়কটার এই যে এটি হচ্ছে সক্রিয়ণ শক্তি, অর্থাৎ বিক্রিয়কগুলো সর্বনিম্ন এই পরিমাণ শক্তি অর্জন করার পর উৎপাদে পরিণত হচ্ছে। তো এক্ষেত্রে এই বিক্রিয়া সংগঠিত হতে গেলে আরও শক্তি বাহির থেকে দিতে হচ্ছে, এই পরিমাণ শক্তি বাহির থেকে দিতে হবে, যেটি হচ্ছে ধনাত্মক, অর্থাৎ এটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তি, এই ক্ষেত্রে মানটা হবে ধনাত্মক। ওকে, আচ্ছা তাহলে আমরা এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি আমরা বুঝছি এবং সক্রিয়ণ শক্তির ধারাগুলো বুঝলাম। তাহলে এখানে লক্ষ্য করো যে আমরা যখন তাপ উৎপাদী বিক্রিয়া বলবো, আমরা এটাকে বলবো তাপ উৎপাদী বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, আর এটাকে বলবো তাপহারী বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। এখানে কি লেখা দেখা যায় এখান পর্যন্ত? আসতেছে, এটা এই পর্যন্ত আসতেছে? ওকে, তাহলে দেখো যে এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে এখানে দেখো যে সক্রিয়ণ শক্তিটা হলো এই পরিমাণ, যদি বিক্রিয়কগুলো এই পরিমাণ শক্তি অর্জন করে তারপর উৎপাদ তৈরি করতেছে, অর্থাৎ এই ক্ষেত্রে তাপ শক্তি নির্গত হবে, অর্থাৎ এটা ঋণাত্মক হবে। আর এটার ক্ষেত্রে দেখো যে এই পরিমাণ শক্তি অর্জন করার পর উৎপাদ তৈরি করতে আরও শক্তির প্রয়োজন হবে, তো এই ক্ষেত্রে বাইরে থেকে শক্তি আরও যোগান দিতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে এই মানটা হবে, ডেল্টা এর মানটা হবে ধনাত্মক। আচ্ছা এই হলো
আমরা সক্রিয়ণ এটা দেখলাম। তাপরে বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তি। ওকে, এবার আমরা অন্য জিনিস আসবো, যে আমরা আসবো এবার আমাদের মূল আজকের যে বিষয় প্রভাবক, এইখানে আমি চলে যাব। আচ্ছা দেখো, আজকে আমরা জানবো হচ্ছে প্রভাবক। প্রভাবক কি? প্রভাবক। আচ্ছা দেখি তোমাদের একটু কমেন্ট, কে কি বলছো? ক্লিয়ার দেখা যাচ্ছে না। কেউ বলছো যে ক্লিয়ার। আচ্ছা ওকে, আমরা পরের লেখাটা ক্লিয়ার আসতেছে না এখানে, একটু হয়তো সম্ভব, যার কারণে তোমরা অনেকটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না। আচ্ছা একটু দেখো তো এটা। আচ্ছা যাই হোক, এবার আমরা পড়ব প্রভাবক। আচ্ছা দেখো, যে আজকে এখন আমরা যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে প্রভাবক। আচ্ছা আমরা জানি যে একটা রাসায়নিক বিক্রিয়ায়, হ্যাঁ, যে প্রভাবক, প্রভাবক কি আমরা এখন শিখবো। প্রভাবক, আচ্ছা প্রভাবক হলো যে একটা রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা রাসায়নিক বিক্রিয়া খুব দ্রুত গতিতে ঘটে, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া খুব মানে আস্তে ঘটে, অর্থাৎ ধীর গতিতে ঘটে। তো এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে যে কিছু বিক্রিয়া মানে এমন কোনো পদার্থ যোগ করি তা যাতে এই বিক্রিয়াগুলো মানে দ্রুত গতিতে অথবা হলো ধীর গতিতে ঘটে। তো যে জিনিসগুলো আমরা যুক্ত করি সেইগুলো হচ্ছে প্রভাবক। আচ্ছা এখন হচ্ছে এই প্রভাবকটাকে সর্বপ্রথম 1835 সালে বার্জেলিয়াস এই প্রভাবক সম্পর্কে ধারণা দেন। ওকে, তো এই প্রভাবক কি? প্রভাবক হলো যে সকল পদার্থ একটা রাসায়নিক বিক্রিয়ায় খুব সামান্য পরিমাণ উপস্থিত থেকে বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে ধর্মে এবং ভরে অপরিবর্তিত থেকে যায়, তাকে প্রভাবক বলা হয়। ওকে, তো প্রভাবক হলো যে একটা রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ সামান্য পরিমাণে উপস্থিত থাকে, বিক্রিয়ার গতি হ্রাস অথবা বৃদ্ধি করে, সেটিকে প্রভাবক বলা হয়। তো এই যে বিজ্ঞানী বার্জেলিয়াস 1835 সালে সর্বপ্রথম প্রভাবক সম্পর্কে ধারণা দেন। আচ্ছা, তো আমরা আজকে দেখব যে প্রভাবকের বিষয়। এই প্রভাবকটা হচ্ছে 4 ধরনের। প্রভাবক 4 ধরনের। তো সেটি হচ্ছে, একটা হচ্ছে ধনাত্মক প্রভাবক, এখানে হলো ধনাত্মক প্রভাবক। 2 নম্বর হচ্ছে ঋণাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক। 3 হচ্ছে স্বপ্রভাবক, স্বপ্রভাবক। 4 হলো আবিষ্ট প্রভাবক। আচ্ছা দেখো, যে প্রভাবক একটা রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ খুব অল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার গতি বৃদ্ধি অথবা হ্রাস করে, তাদেরকে প্রভাবক বলা হয়। আচ্ছা এই প্রভাবকগুলো হলো 4 ধরনের। তো আমরা একটা মানে প্রথমত ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, স্বপ্রভাবক এবং আবিষ্ট প্রভাবক, এই প্রভাবক হলো এই 4 ধরনের। ওকে, তো আমরা প্রথমে ধনাত্মক প্রভাবক কি এটা বোঝার চেষ্টা করব। আচ্ছা ধনাত্মক প্রভাবক, যে সকল প্রভাবক একটা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, তাকে হলো ধনাত্মক প্রভাবক বলে। আচ্ছা এখানে লক্ষ্য করো, ধনাত্মক প্রভাবক আমরা একটা মনে করি যে এই যে পটাশিয়াম ক্লোরেট KClO3, এটিকে উত্তপ্ত করলে এখান থেকে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হয়। আচ্ছা এখানে এখন বিষয় হলো যে এই বিক্রিয়ায় যদি সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যদি এই বিক্রিয়ায় সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যুক্ত করা হয়, তাহলে এই বিক্রিয়ার
গতি বেড়ে যায়, অর্থাৎ প্রথম দিকে এই বিক্রিয়া থেকে যে অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেনটা ধীর গতিতে উৎপন্ন হয়, কিন্তু পরক্ষণে যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মধ্যে যোগ করা হয় তাহলে এই বিক্রিয়ার গতি হচ্ছে বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা একটা হচ্ছে ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। ওকে, তাহলে ধনাত্মক প্রভাবক, যে সকল প্রভাবক একটা রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে তাকে ধনাত্মক প্রভাবক বলা হয়। আচ্ছা, এরপর দেখো ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক হলো যে একটা রাসায়নিক বিক্রিয়ায় যে প্রভাবক উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে হ্রাস করে সেই প্রভাবককে ঋণাত্মক প্রভাবক বলা হয়। ওকে, একটি রাসায়নিক বিক্রিয়ায় যে প্রভাবক উপস্থিত থেকে বিক্রিয়ার গতি হ্রাস করে এবং শেষে অপরিবর্তিত অবস্থায় থাকে তাকে ঋণাত্মক প্রভাবক বলে। আচ্ছা, এখানে লক্ষ্য করো যে হাইড্রোজেন পারঅক্সাইড, আমরা একটু উদাহরণ দেখি। হাইড্রোজেন পারঅক্সাইড এটা বিয়োজিত হলে পানি প্লাস অক্সিজেন তৈরি করে। হাইড্রোজেন পারঅক্সাইড এটি বিয়োজিত হলে পানি এবং অক্সিজেন তৈরি করে। তো এই প্রক্রিয়ায় যদি সামান্য পরিমাণ ফসফরিক অ্যাসিড H3PO4 যুক্ত করা হয় তাহলে এই প্রক্রিয়ায় এই অক্সিজেন উৎপাদনটা কমে যায়, অক্সিজেন উৎপাদন কমে যায়। তো এক্ষেত্রে এই ফসফরিক অ্যাসিডটা হলো ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে ঋণাত্মক প্রভাবক হলো যে প্রভাবক একটা রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়ার গতি হ্রাস করে সেই বিক্রিয়াটাকে ঋণাত্মক প্রভাবক বলা হয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা এরপরে দেখো স্বপ্রভাবক। স্বপ্রভাবক হলো যে একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের কোনো একটি যদি বিক্রিয়ক নিজে প্রভাবক রূপে ক্রিয়া করে, অর্থাৎ বাহির থেকে কোনো প্রভাবক যোগ করা না হয়, তাহলে সেই প্রভাবককে স্বপ্রভাবক বলা হয়। আচ্ছা, স্বপ্রভাবক একটা রাসায়নিক বিক্রিয়ায় যদি বাহির থেকে কোনো বিক্রিয়ক যোগ না করা হয়, বিক্রিয়া উৎপন্ন তাহলে সেটিকে স্বপ্রভাবক বলে। আচ্ছা, আমরা একটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটাকে দেখার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখো স্বপ্রভাবকটা মনে করো যে এখানে অক্সালিক অ্যাসিড দেখো অক্সালিক অ্যাসিড আর এখানে এর সঙ্গে সালফিউরিক অ্যাসিড H2SO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, ওকে, এর বিক্রিয়ায় সালফেট, কার্বন ডাই অক্সাইড, পটাশিয়াম সালফেট প্লাস পানি এটা উৎপন্ন হয়। আচ্ছা, এখানে দেখো স্বপ্রভাবক হলো যে প্রভাবক যে বিক্রিয়ায় কোনো বাইরে থেকে কোনো প্রভাবক যোগ না করে ওই বিক্রিয়ায় উৎপন্ন কোনো একটা পদার্থ, যেমন এই বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ সালফেট, এইটা প্রথমে এই বিক্রিয়াটা প্রথম দিকে ধীর গতি সম্পূর্ণ, কিন্তু সময়ের সাথে সাথে এই বিক্রিয়ায় যখন ম্যাঙ্গানিজ সালফেট যত বেশি ম্যাঙ্গানিজ আয়ন Mn2+ তত এই বিক্রিয়াটার গতি বাড়তে থাকে। তো এক্ষেত্রে এই ম্যাঙ্গানিজের Mn2+ এটি হচ্ছে হিসেবে কাজ করে। ওকে, অর্থাৎ আমরা এখানে এই ম্যাঙ্গানিজ আয়নটাই হলো স্বপ্রভাবক। ওকে, এরপরে দেখো আবিষ্ট প্রভাবক। 4 নম্বর হচ্ছে আবিষ্ট প্রভাবক। আচ্ছা, আবিষ্ট প্রভাবক, এই আবিষ্ট প্রভাবক বিষয়টা দেখো যে যদি একটা বিক্রিয়ায় কোনো একটা আবিষ্ট প্রভাবক হলো একটি বিক্রিয়ক যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে অপর একটি বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে বা বিক্রিয়ার হারকে সহায়তা করে, তাহলে যে বিক্রিয়কের উপস্থিতিতে অন্য বিক্রিয়কটি বিক্রিয়া করে সেটিকে আবিষ্ট প্রভাবক বলে। ওকে, অর্থাৎ যে একটা বিক্রিয়ক বিক্রিয়া করতে পারে না কিন্তু অপর একটি বিক্রিয়ক উপস্থিত থাকার কারণে প্রথম বিক্রিয়কটি বিক্রিয়া করে, তাহলে সেটিকে আবিষ্ট। উদাহরণ দেখব, সেই উদাহরণটা আমি একটু লেখার চেষ্টা করি। তো এখানে মনে করো যে সোডিয়াম সালফাইড এটি সাধারণত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে
সোডিয়াম সালফেট উৎপন্ন করে। সোডিয়াম আর্সেনেট AsO3 এটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না, এখানে নো রিয়াকশন। আচ্ছা, কিন্তু যদি এখন দেখা যাচ্ছে যে এটা বিক্রিয়া করে না, কিন্তু এই যে সোডিয়াম সালফাইড, সোডিয়াম আর্সেনেট প্লাস অক্সিজেন এগুলো যদি একই সাথে থাকে, তাহলে এখানে বিক্রিয়া করে প্লাস Na3AsO4 আর্সেনেট এটা তৈরি হয়। অর্থাৎ এক্ষেত্রে এই যে দেখো সোডিয়াম আর্সেনেট এটা এককভাবে অক্সিজেন পারে না, কিন্তু এই বিক্রিয়ায় এই সোডিয়াম সালফাইড উপস্থিত থাকার কারণে এই বিক্রিয়ার গতিটা বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে এই সোডিয়াম হচ্ছে ওকে। আচ্ছা, তো যাই হোক আমরা প্রভাবক বোঝার চেষ্টা করলাম। তাহলে আমরা জানি যে প্রভাবক চার ধরনের, একটা ধনাত্মক প্রভাবক, একটি ঋণাত্মক প্রভাবক, স্বপ্রভাবক, আবিষ্ট প্রভাবক। আচ্ছা, এগুলো ছাড়াও প্রভাবকের আমরা জানি যে এই প্রভাবকগুলো তরল, গ্যাসীয় এবং হচ্ছে কঠিন, এই তিন অবস্থায় থাকতে পারে। তো এই তিন অবস্থার উপর ভিত্তি করে প্রভাবকগুলো হলো দুই প্রকার। একটা হচ্ছে সুষম প্রভাবক, অর্থাৎ একটি হলো সমসত্ব প্রভাবক আর একটি হলো অসমসত্ব প্রভাবক। আচ্ছা, এখানে দেখো যে কঠিন, তরল এবং বায়বীয় অবস্থার উপর ভিত্তি করে প্রভাবকগুলো দুই ধরনের। একটা হচ্ছে সমসত্ব প্রভাবক আর একটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। আচ্ছা, তাই একটু আমরা লক্ষ্য করি যে একটা হচ্ছে সমসত্ব প্রভাবক, আরেকটি হচ্ছে অসমসত্ব প্রভাবক। একটি হচ্ছে সমসত্ব প্রভাবক আর একটা হলো অসমসত্ব প্রভাবক। আচ্ছা, এই সমসত্ব প্রভাবক যে যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক এবং প্রভাবক একই দশায় অবস্থান করে, তাহলে ওই প্রভাবকটিকে সমসত্ব প্রভাবক বলা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক এবং বিক্রিয়ক ভিন্ন ভিন্ন দশায় অবস্থান করে, তাহলে সেটিকে অসমসত্ব প্রভাবক বলা হয়। ওকে। আচ্ছা, সমসত্ব প্রভাবক তাহলে কি হলো, যে বিক্রিয়ায় বিক্রিয়ক এবং প্রভাবক একই দশায় অবস্থান করে সেই প্রভাবককে সমসত্ব প্রভাবক বলে। আর অসমসত্ব প্রভাবক যে প্রক্রিয়ায় প্রভাবক এবং বিক্রিয়ক ভিন্ন ভিন্ন দশায় অবস্থান করে সেটি হলো অসমসত্ব প্রভাবক। আচ্ছা, এখানে আমি একটু উদাহরণের মাধ্যমে এই দুটোকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখন দেখো যে প্রকোষ্ঠ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, এর উদাহরণটা সমসত্ব প্রভাবকের উদাহরণ। তো এই প্রকোষ্ঠ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, তো এখানে হলো সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এখানে এগুলো হলো গ্যাসীয় অবস্থায়, এটাও গ্যাসীয় অবস্থায়। আর এই ক্ষেত্রে প্রভাবক হিসাবে নাইট্রিক অক্সাইড ব্যবহার করা হয়, প্রভাবক হিসাবে নাইট্রিক অক্সাইড ব্যবহার করা হয়। আর এখানে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে গ্যাসীয় অবস্থায়। আচ্ছা, এখানে দেখো যে এই যে বিক্রিয়কগুলো এবং প্রভাবক একই দশায় বিদ্যমান আছে, যার কারণে এই প্রভাবকটাকে সমসত্ব প্রভাবক বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় বিক্রিয়ক এবং প্রভাবকগুলো সমদশায় অবস্থান করে, তাহলে সেই প্রভাবকটা হলো সমসত্ব প্রভাবক। আচ্ছা, অসমসত্ব প্রভাবক হলো যে প্রক্রিয়ায় বিক্রিয়ক এবং প্রভাবক ভিন্ন ভিন্ন দশায় থাকে, সেটি হবে অসমসত্ব প্রভাবক। যেমন স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে এই বিক্রিয়কগুলোর সঙ্গে প্লাটিনাম প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। এই প্লাটিনামটা হলো সলিড স্টেটে থাকে, যার কারণে ওটি হলো অসমসত্ব প্রভাবক। একটু লক্ষ্য করো যে আমরা যদি স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন বলি অক্সিজেন, আর এখানে প্লাটিনাম সলিড অবস্থায়, এটা গ্যাসীয় অবস্থায়, এটাও গ্যাসীয় অবস্থায়, তাহলে এখান থেকে সালফার। তো এখানে দেখো বিক্রিয়ক হলো গ্যাসীয় অবস্থায়, প্রভাবকটা হলো কঠিন অবস্থায়। আচ্ছা, তাহলে বিক্রিয়ক এবং
প্রভাবক ভিন্ন ভিন্ন দশায় আছে, যার কারণে এইটি হচ্ছে অসমসত্ব প্রভাবক। ওকে, আচ্ছা এখন শোনো, আমরা দেখাবো যে এই যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক যদি আমরা ব্যবহার করি ওই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটা কেমন হয়। আচ্ছা, তো একটু লক্ষ্য করো যে প্রভাবক ব্যবহার করলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কেমন হয়। আচ্ছা, এটার জন্য আমরা একটা উদাহরণ লক্ষ্য করব। তাই উদাহরণটা হলো যে আমরা যদি ইথাইল অ্যালকোহলকে বাতাসের মধ্যে রেখে দেই বা এমনি বায়ুর সংস্পর্শে রেখে দেই, দেখা যায় যে ইথানলটা হচ্ছে টক হয়ে যায়, অর্থাৎ ধীরে ধীরে ইথানলটা টক হয়ে যায়। এক্ষেত্রে অনেক দিন সময় লাগে। কিন্তু যদি আমরা একটি পাত্রের মধ্যে ইথানল নিয়ে C2H5OH ইথানল একটা পাত্রের মধ্যে নিলাম, আর এর মধ্যে এরকম করে আমরা একটা হচ্ছে প্লাটিনাম তার এর মধ্যে ডুবাই দিলাম, তাহলে দেখা যাবে যে অ্যালকোহলটি সঙ্গে সঙ্গে টক হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে এই অ্যালকোহল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়েছে। তো এক্ষেত্রে আসলে এই যে প্লাটিনাম তার, যদি আমরা একটা প্লাটিনাম তার ব্যবহার করি, এই প্লাটিনাম তার এটি হচ্ছে প্রভাবক রূপে ক্রিয়া করছে। এই বিক্রিয়ায় প্লাটিনাম তারটা হলো প্রভাবক রূপে ক্রিয়া করে। ওকে, আচ্ছা এখন হচ্ছে যে এইটাকে আমরা একটু যদি গ্রাফিক্যালি চিন্তা করি কিভাবে। আচ্ছা, এখানে একটা গ্রাফকে দেখো, যে আমরা যদি এভাবে চিন্তা করি যে ধরো এখানে শক্তি বিক্রিয়ার ধারা এভাবে, তাহলে এখানে লক্ষ্য করো যে আমাদের সাধারণ বিক্রিয়ার ক্ষেত্রে যদি সক্রিয়ণ শক্তির গ্রাফটা এই ধরন হয়, যদি সাধারণভাবে আমাদের একটা এইটা মনে করো বিক্রিয়া ধারার যদি এভাবে হয়, আর আমরা যদি এখানে প্রভাবক ব্যবহার করি, তাহলে আমাদের এই সক্রিয়ণ শক্তির মানটা কমে আসবে। ওকে, বিক্রিয়ক উৎপাদ। আচ্ছা, এখানে দেখো বিক্রিয়ক এবং উৎপাদ, তো এখানে এটি হচ্ছে প্রভাবক অনিয়ন্ত্রিত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, আর এটি হলো প্রভাবক নিয়ন্ত্রিত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। তাহলে আমরা এটাকে বলবো প্রভাবক অনিয়ন্ত্রিত তো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, আর এটি হচ্ছে প্রভাবক নিয়ন্ত্রিত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। আচ্ছা, এখানে দেখো যে এক্ষেত্রে প্রভাবক যদি আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক ব্যবহার না করি তাহলে সক্রিয়ণ শক্তির মানটা বেশি হয়, আর যদি প্রভাবক ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সক্রিয়ণ শক্তির মানটা কমে আসে। অর্থাৎ এখন দেখো সক্রিয়ণ শক্তির মান আমরা জানি যত কম হবে তত বেশি বিক্রিয়া করে উৎপাদ তৈরি করার সুযোগ পাবে। আচ্ছা, এখানে সক্রিয়ণ শক্তি কম হওয়ার কারণে এই বিক্রিয়ায় এই প্রক্রিয়ায় উৎপাদ বেশি তৈরি হয়, অর্থাৎ বেশি সংখ্যক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতে পারে। তাহলে আমরা বলবো যে এই যে আমরা যদি প্রভাবক ব্যবহার করি তো সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মানটা কমে আসে, অর্থাৎ ধনাত্মক প্রভাব যেগুলো সেগুলোর ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার হারটা সেক্ষেত্রে বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা এখন হচ্ছে যে এই যে প্রভাবকগুলো এরা কিভাবে প্রভাবন ক্রিয়াটা সম্পূর্ণ করে। আচ্ছা, এটা হচ্ছে যে প্রভাবকগুলোর এই হচ্ছে যে প্রভাবনের ক্রিয়া কৌশল, কীভাবে প্রভাবকগুলো ক্রিয়া করে। তো এই প্রভাবকগুলো দুইটি ভাবে প্রভাবন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। আচ্ছা, সেইগুলো হলো যে একটি হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন দ্বারা, আর একটা হচ্ছে অধিশোষণ দ্বারা।
দ্বারা। আচ্ছা, তাহলে একটু দেখো যে প্রভাবকগুলো যে প্রভাবন ক্রিয়া সম্পূর্ণ করে, এই প্রভাবকগুলো দুইটি ভাবে তাদের প্রভাবন ক্রিয়া সম্পূর্ণ করতে পারে। একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন দ্বারা, আর একটা হচ্ছে অধিশোষণ দ্বারা। আচ্ছা, অন্তর্বর্তী যৌগ গঠন দ্বারা এটা হলো যারা সমসত্ব প্রভাবক তারা এই প্রক্রিয়ায় যৌগ গঠন করে, আর যারা হচ্ছে অসমসত্ব প্রভাবক তারা অধিশোষণ দ্বারা যৌগ গঠন করে। আচ্ছা, এখন দেখো আমরা এটাকে বলবো যে সমসত্ব প্রভাবকগুলো, সমসত্ব প্রভাবক এরা অন্তর্বর্তী যৌগ গঠন দ্বারা তাদের প্রভাবন ক্রিয়া সম্পূর্ণ করে, আর এরা হলো অসমসত্ব প্রভাবক, এগুলো হলো অধিশোষণ দ্বারা এই যৌগ গঠন সম্পূর্ণ করে থাকে। আচ্ছা, এখন হচ্ছে যে আচ্ছা একটু দেখি মোবাইলটা তোমাদের কি অবস্থা, আজকে কোনো পরিবর্তন আছে কি না। আচ্ছা আচ্ছা, তোমরা এখন আমার কি দেখতে পাচ্ছ, ঠিক মতো দেখতে পাচ্ছ? আচ্ছা, অনেকে বলছিল ক্লিয়ার হচ্ছে না, তো আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক আমি একটু চেষ্টা করি আরও দেখি। আচ্ছা, এখানে দেখো যে অন্তর্বর্তী যৌগ গঠন দ্বারা সমসত্ব প্রভাবক আর অধিশোষণ দ্বারা অসমসত্ব প্রভাবক। তো এই অন্তর্বর্তী যৌগ গঠন দ্বারা আমরা যদি প্রভাবন কৌশলটাকে লক্ষ্য করি, তাহলে প্রথম মনে করো ওই প্রকোষ্ঠ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। আচ্ছা, এখানে এগুলো গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় অবস্থায়। ওকে, তো এখানে কিভাবে অন্তর্বর্তী যৌগ গঠন দ্বারা প্রভাবন ক্রিয়াটা সম্পূর্ণ হয়? তো এখানে যে ঘটনাটা ঘটে, প্রথমে বিক্রিয়কগুলোর কোনো একটি প্রভাবকের সঙ্গে যুক্ত হয়, প্রভাবকের সাথে যুক্ত হয়ে প্রথমে একটা মধ্যবর্তী যৌগ গঠন করে। ওই মধ্যবর্তী যৌগটা পরবর্তীতে বিক্রিয়কের আর একটির সঙ্গে যুক্ত হয়ে উৎপাদ তৈরি করে, সেটি হলো অন্তর্বর্তী যৌগ গঠন দ্বারা প্রভাবন ক্রিয়া। আচ্ছা, এখানে লক্ষ্য করো যে এইটা কিভাবে, এই রাসায়নিক বিক্রিয়াটা কিভাবে মানে তার কৌশলটা কি হবে। তো এইখানে প্রথমে এই যে প্রভাবক হিসেবে যে নাইট্রিক অক্সাইড ব্যবহার করা হয়, এই নাইট্রিক অক্সাইড এই বিক্রিয়ক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। ওকে, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পরবর্তী স্টেপে এই যে বিক্রিয়ক সালফার ডাইঅক্সাইড এর সঙ্গে যুক্ত হয়ে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে, প্লাস হলো নাইট্রিক অক্সাইড। এই যে দেখো এই প্রভাবক এটাকে খালি করে দেয়। আচ্ছা, তাহলে এই প্রক্রিয়ায় বিক্রিয়কগুলো অন্তর্বর্তী যৌগ গঠন দ্বারা তাদের প্রভাবন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে অধিশোষণ দ্বারা। তো এই অধিশোষণ যারা অসমসত্ব প্রভাবক, তারা এই অধিশোষণ দ্বারা তাদের হলো প্রভাবন ক্রিয়াটা সম্পূর্ণ করে, সেই বিষয়টাকে আমরা লক্ষ্য করব। তো সেটা হচ্ছে যে এরকম প্রথমে আমরা যদি এই বিক্রিয়াটা দেখি যে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এগুলো গ্যাসীয় অবস্থায়, সালফার ট্রাইঅক্সাইড, হ্যাঁ, এখানে প্লাটিনাম প্রভাবক ব্যবহার করা হচ্ছে। তো এটি হচ্ছে যে অধিশোষণ তথ্য দ্বারা এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে থাকে। আচ্ছা, তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যে এখানে যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, প্রথমে এই প্রভাবক পৃষ্ঠে, এটা প্লাটিনাম প্রভাবক, প্রথমে এই প্লাটিনাম প্রভাবক পৃষ্ঠে বিক্রিয়ক অণুগুলোর যে কোনো একটি অধিশোষিত হয়। প্রথম স্টেপে প্রভাবক পৃষ্ঠে বিক্রিয়ক অণুগুলো অধিশোষিত হয়। তো এখানে মনে করো এই অক্সিজেনটা অধিশোষিত হয়, প্রথমে এভাবে কোনো একটা বিক্রিয়ক অধিশোষিত হয়। ধরো এখানে এই প্রক্রিয়ায় যে এই প্লাটিনাম প্রভাবক পৃষ্ঠে অক্সিজেনগুলো অধিশোষিত হওয়ার কারণে
যে একটা দ্বিতীয় স্টেপে এরা এই যে অধিশোষকগুলোর সঙ্গে অধিশোষকগুলো অর্থাৎ প্রভাবকগুলোর সঙ্গে একটা নতুন একটা বন্ধন তৈরি করে। এই বন্ধন তৈরি করার কারণে এদের মধ্যবর্তী এই বন্ধনগুলো এগুলো দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে পরবর্তী স্টেপে এই যে বিক্রিয়ক আরেকটি বিক্রিয়ক যখন এদের সঙ্গে সে সংঘর্ষে লিপ্ত হয় তখন এইগুলো খুব সহজে ভেঙে যায়। তখন এরা নতুন একটা বন্ধন তৈরি করতে পারে। বন্ধন তৈরি করার মাধ্যমে এখানে আসলে প্লাস সালফার ডাইঅক্সাইড যদি এরকম হয় যে এইগুলো সালফার ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করবে, প্লাস দেখো এই যে প্লাটিনাম প্রভাবকটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে দিবে। তাই এই প্রক্রিয়ায় আসলে অধিশোষণ তত্ত্ব দ্বারা অসমসত্ব প্রভাবকগুলো তার প্রভাবন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। আচ্ছা, এখন হচ্ছে এই হলো বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে প্রভাবকগুলো আসলে এই প্রভাবকগুলো এরা আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে একটা প্রভাবক বিষ এবং প্রভাবক সহায়ক। আচ্ছা, এখানে দেখো যে এইগুলো ছাড়াও আমরা যে প্রভাবকগুলো পড়লাম এইগুলো ছাড়াও আরও দুই ধরনের আমরা প্রভাবক লক্ষ্য করি। সেটি হলো একটি হলো প্রভাবক সহায়ক, প্রভাবক সহায়ক, প্রভাবক সহায়ক, আর একটা হলো প্রভাবক বিষ। আচ্ছা, প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ। আচ্ছা, প্রভাবক সহায়কটা কি? প্রভাবক সহায়ক হচ্ছে যে সকল প্রভাবক বা যে সকল পদার্থ নিজে প্রভাবক রূপে ক্রিয়া করে না কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে আরেকটি প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে তাকে প্রভাবক সহায়ক বলে। আর প্রভাবক বিষ যে সকল পদার্থ এক রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে বা কমিয়ে দেয় সেটিকে প্রভাবক বিষ বলা হয়। আচ্ছা, যেমন এই যে হেবারবশ পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে, হ্যাঁ, এইটাতে দেখো যে আমরা যদি একটু হেবারবশ পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন দেখি, এখানে আমরা জানি প্রভাবক হিসেবে আয়রন ব্যবহার করা হয় বা ভ্যানাডিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে লক্ষ্য করো যে হেবারবশ পদ্ধতিতে এই পদ্ধতিতে আয়রন প্রভাবক ব্যবহার করা হয়। তো এখানে যদি প্রভাবক এর সাথে পটাশিয়াম অক্সাইড অথবা মলিবডেনাম অক্সাইড এইগুলো যদি এর পাশাপাশি ব্যবহার করা হয় তাহলে এই বিক্রিয়ার এই প্রভাবকের প্রভাবন ক্ষমতা আরও অনেক গুণ বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে এই মলিবডেনাম অক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম অক্সাইড এগুলো হচ্ছে প্রভাবক সহায়ক। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রভাবক বিষ। যে প্রভাবক বিষ হলো যারা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে এই প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে তারা হলো প্রভাবক বিষ। এই প্রভাবক বিষ হিসাবে ধূলিবালি, সালফার কণা এগুলো ব্যবহার করা হয়, অথবা আর্সেনিক অক্সাইড H2O3 এগুলো, সালফার, ধূলি এগুলো প্রভাবক বিষ হিসেবে ক্রিয়া করে। আচ্ছা, তো আমাদের মোটামুটি এই হলো প্রভাবক সংক্রান্ত বিষয়গুলো। এখন দেখো আমরা আরেকটা জিনিসে যাব, যে রাসায়নিক সাম্যাবস্থা। দেখো রাসায়নিক সাম্যাবস্থা। আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থা বোঝার জন্য আমরা একটা চিত্র চিন্তা করি, আমরা একটা গ্রাফ আমরা যদি চিন্তা করি, যদি এই পাশে সময় হয়, আর এখানে ঘনমাত্রা। আচ্ছা, দেখো যে আমরা জানি যে একটা রাসায়নিক বিক্রিয়ার শুরুর দিকে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়তে থাকে, মানে একটা বিক্রিয়কের ঘনমাত্রা সবচেয়ে বেশি থাকে, উৎপাদের ঘনমাত্রা সর্বনিম্ন অবস্থায় থাকে। এক সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। এখন হচ্ছে যে এই যে রাসায়নিক সাম্যাবস্থা হলো যে একটা যে সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কমবে এবং উৎপাদের ঘনমাত্রা বেড়ে এমন একটা অবস্থায় পৌঁছে যখন আর বিক্রিয়াটা একই সাথে সম্মুখ এবং পশ্চাৎ দিকে একই সাথে চলতে থাকে তখন সেই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। আচ্ছা, এখানে দেখো যে আমরা বলি যদি এটা সম্মুখ বিক্রিয়ার হার, আর এটা যদি বলি পশ্চাৎ বিক্রিয়ার হার। আচ্ছা, দেখো
সময়ের সাথে সাথে সম্মুখ বিক্রিয়ার হার কমতেছে, পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়তেছে। বাড়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে এটি একটা সাম্যাবস্থায় অবস্থান করছে, সাম্য প্রতিষ্ঠা করলো। এই সাম্যটাই হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। ওকে, তো এই হলো বিষয়। এখন হচ্ছে এই রাসায়নিক, আজকের ক্লাসে আর বেশি পড়াবো না, জাস্ট এখানে এই রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলো বলে আমি এখানে শেষ করব। আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য হচ্ছে, রাসায়নিক সাম্যাবস্থাটা হলো উভমুখী অবস্থা, অর্থাৎ যখন একটা বিক্রিয়া সাম্যাবস্থায় অর্জন করবে তখন ওই বিক্রিয়াটা একই সাথে সম্মুখ এবং পশ্চাৎ দিকে দুই দিকে অগ্রসর হতে থাকে। আচ্ছা, তারপরে রাসায়নিক বিক্রিয়াটা হলো যখন সাম্যাবস্থায় যায় সেই অবস্থায় এই বিক্রিয়াটি অসম্পূর্ণ থেকে যায়, অর্থাৎ সাম্যাবস্থায় একটা বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বিষয় হলো, এই একটা রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছে তখন এক্ষেত্রে প্রভাবকের কোনো প্রভাব নেই, অর্থাৎ একটা বিক্রিয়া সাম্যাবস্থায় যাওয়ার পরে প্রভাবক এবং প্রভাবকগুলো এক্ষেত্রে আর কোনো প্রভাব ফেলতে পারে না। প্রভাবক শুধু ওই রাসায়নিক বিক্রিয়ায় সাম্যাবস্থায় যাওয়া পর্যন্ত তার প্রভাবন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। আচ্ছা, তো যাই হোক, এখন আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।